সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে বলি হয়ে গেলেন। স্বরাষ্ট্র মন্ত্রক আপনার মতো আইপিএস অফিসারের পাশে এসে দাঁড়ালো না। অবাক মনে হয় না? পারতেন তো তারা। এই সিস্টেমে চেঞ্জ হওয়া উচিত এবং সার্ভিস রুল অতি অবশ্যই চেঞ্জ হওয়া উচিত। সন্ত্রাসবাদীদের গ্রেনেডে মৃত্যু বোধহয় অনেক শ্রেয়। আমি পৃথিবীতে কাউকে ভয় করি না। কখনো ভেবেছিলেন আপনি নির্বাচনে প্রার্থী হবেন? 15 দিন আগেও তো ভাবিনি। জিতলে প্রতিশোধ নেবেন? না। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি আর প্লাস নিউজ এবং বাংলা হান্টের যৌথ প্রযোজনায় টাফ ফাইট। মাঝে মাঝে আমার মনে হয় সাংবাদিকতা বা এই রকম হট সিটের উল্টো দিকে চেয়ারটা বসা খুব সৌভাগ্যের। জীবন কি বিচিত্র বলুন তো। আজ থেকে প্রায় 5 বছর আগে যে মানুষটাকে দেখেছিলাম নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনে, যিনি শক্ত হাতে জেলার পুলিশের শীর্ষ আধিকারিক হিসেবে কাজ করছেন, আজকে সেই মানুষটা আমার উল্টো দিকে বসছেন। আজকে তিনি প্রার্থী বীরভূমের। হ্যাঁ, আমি কথা বলছি বা যার সঙ্গে আমরা কথা বলবো তিনি দেবাশিস ধর, আইপিএস অফিসার এবং এখন প্রাক্তন, সদ্য প্রাক্তন, এবং তিনি বীরভূমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। দেবাশিস দা, আপনাকে স্বাগত। দেবাশিস দা, আমি এই কথাই ভাবছি, জীবন সত্যি বড় অদ্ভুত। এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কখনো কখনো বাস্তবটা কল্পিত জগৎকেও হার মানিয়ে দেয়। কখনো ভেবেছিলেন আপনি নির্বাচনে প্রার্থী হবেন? 15 দিন আগেও তো ভাবিনি। এটা সত্যি কথাই, আপনি যেটা বললেন কল্পিত বাস্তব। এটা মানে ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠলেন, সব কিছু বদলে গেল। ইটস লাইক দ্যাট। আর 3 বছর আগে তো ভাবিনি। 15 দিন আগে এটা মাথায় ছিল যে একদিন এই চাকরি ছেড়ে দেবো। ইট ওয়াজ এ টোটাল হিউমিলিয়েশন। আর হয়তো নেওয়া যাচ্ছিল না। তো যখন মেডিকেল বোর্ডে এই মাসেরই 12 আর 13 তারিখে অ্যাপিয়ার করতে গেছিলাম, তখন ভেবেছিলাম যে অ্যাটলিস্ট যা করি আমি নিজের মতো কিছু করে লাইফটা হয়তো চলে যাবে। কিন্তু মানে ইট ওয়াজ এ আনএক্সপেক্টেড কল ফর মি। আপনি তো পারলেন না, চাকরিটা করতে পারলেন না। আপনার উপর এত বড় রাষ্ট্র শক্তি নেমে এলো, আপনি বোধহয় চাকরিটা করতে পারলেন না। মানে কিছুটা বাধ্য হয়ে পুলিশের অমন একটা শীর্ষ পদ শুধু ছাড়তে হলো না, আজকে চাকরিটাই ছেড়ে দিতে হলো। দেখুন, সব থেকে বড় কথা যেটা আমার ওপর দিয়ে গেছে, ঝড় বয়ে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমার মনে হয়েছে এর মধ্যেও দাঁড়িয়ে থেকে যে আমার বিভিন্ন দিনে বিভিন্ন রকম কার্য পদ্ধতি ছিল। সব থেকে যেটা খারাপ লাগতো যে 3 বছর বসে বসে উইদাউট এনিথিং আমি হয়তো প্রমোশন পাইনি, আমার ব্যাচমেটরা ডিআইজি হয়ে গেছে, তার আগে কলার ব্যাচ পেয়ে গেছে। আই ওয়াজ টোটালি অ্যাফেক্টেড ফাইন্যান্সিয়ালি অ্যান্ড অলসো ফ্রম কেরিয়ার পয়েন্ট অফ ভিউ। কিন্তু সব থেকে যেটা বড় কথা, যদি আমাকে গভর্নমেন্ট এক্সচেকার থেকে মাসে 1 লাখ টাকাও দিয়ে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, সেটাও দ্যাট ইজ অলসো মিস ইউটিলাইজড। তো আমার মতো র্যাঙ্কে এসে অ্যাটলিস্ট 14 বছরের ওপরে আইপিএসে সার্ভ করার পরে এটা মনে হয় যে এটা কাম্য নয়। কেউ 3 বছর বাড়িতে বসে শুধু দিন গুনে অপেক্ষা করছে কবে তার ডাক আসবে। তো আই হ্যাভ গন ফ্রম পিলার টু পোস্ট, বাট আমি দেখেছি যে যখন আমি বুঝলাম যে এই জায়গাটা আমাকে ওভারকাম করে বেরিয়ে যেতে হবে, আমি মেন্টালি তখন থেকেই প্রস্তুতি নিয়েছি এবং আলটিমেটলি আই হ্যাড টেক দ্যাট পার্টিকুলার ডিসিশন। আমি এবার একেবারে ক্যামেরার সামনে জোর হাতে নির্বাচন কমিশনের কাছে আমি এক প্রকার বলা যেতে পারে ক্ষমা চাইছি এই প্রশ্নের জন্যে। কোনোভাবে আমি নির্বাচন কমিশন বা কোনোভাবে দেশের বিরাট গণতান্ত্রিক যে অবস্থা, সেই অবস্থাকে আমি আঘাত করতে চাই না। কিন্তু সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে এই প্রশ্নটা না করলে আমার সাংবাদিক জীবন অপূর্ণ থেকে যাবে। আমি এবার যে প্রশ্নটা করব, আমি আবার বলছি, নির্বাচন কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি মনে করি ভারতবর্ষে নির্বাচন কমিশনই পারে গণতন্ত্রের যে আলো, সে আলো জ্বালাতে। তা সত্ত্বেও এই প্রশ্নটা আমি করছি। দেবাশিস, আমি এবার যে প্রশ্নটা করব, আমার সাংবাদিক জীবনে অনেক টাফ কোয়েশ্চেন করেছি। এটা অত্যন্ত আমার কাছেও বলতে গিয়ে কীরকম বাধো বাধো ঠেকছে, কিন্তু আমাকে বলতেই হবে। কোথাও কি মনে হচ্ছে নির্বাচন কমিশন আসে ঘটা করে শীর্ষস্তরে পুলিশ আধিকারিকদের
তারা বদলি করিয়ে দেন। আপনাদের সার্ভিস রুল, সার্ভিস বুক এ সমস্ত কিছু দেখে, আপনাদের গোটা জীবনটার মূল্যায়ন দেখে আপনাদের বিশেষ বিশেষ জায়গায় পাঠানো হয় এবং নির্বাচন কমিশন প্রত্যাশা করে যে আপনারা একেবারে নির্বাচন কমিশন ঠিক যেভাবে চায় নিরপেক্ষ ভূমিকা আপনাদের থাকবে, রাজ্যের কোনো নেতার কথা, রাজ্যের কোনো রাজনৈতিক নেতৃত্বর কথা না শুনে নির্বাচন পরিচালনা করবেন। যেটা অনেক ক্ষেত্রে বলেন শীতলকুচির ক্ষেত্রে আপনি করতে গিয়েছিলেন। তারপর নির্বাচন কমিশন, তারা তো এক সময় নতুন সরকার হলে চলে যান, তারপর আপনার যা অবস্থা হলো তাতে আপনি কাকে কাঠগড়ায় দাঁড় করাবেন? আপনার কি মনে হচ্ছে না নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, তাদের কথাতে আপনি যে ঘটনাগুলো ঘটালেন প্রায় ধরে রাখুন বলিউডের অজয় দেবগানের মতো, তারপর আপনার পরিণতি ভয়ঙ্কর হলো? সরি, আমি এরকম অজয় দেবগানের মতো কোনো কিছুই করিনি। আমি আমার জায়গায় শুধু বসে যা আমার কাছে যত রিপোর্ট বা যা বাস্তবে যা ফ্যাক্টসগুলো ছিল তার উপরে বেস করে আমি আমার কাজটা করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে কাউকে একটা চড় মারারও বিনা কারণে বিশ্বাসী নই আমি, এবং করিও না এই কাজ। একটা জিনিস আমি বলতে চাই, আপনি যেটা বললেন এই কোশ্চেনের উত্তর একটাই আমি দিতে পারি, এটা হচ্ছে সিস্টেমের দোষ। আমাদের যে সার্ভিস রুল ওই হয়তো 1969-এ ফ্রেম হয়েছে, 68-এ, এটার মডিফিকেশন এখনো অবধি হয়নি। ফলে এই যে আজ থেকে যে 60 বছর আগে যে আইন বা 55 বছর আগে যে আইন হয়েছে, যুগের সাথে সাথে তার পরিবর্তন হওয়া দরকার। এবং আপনি ঠিকই বলেছেন, ইলেকশন কমিশন ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম তারা আসে, তারা কাউকে কোনো দায়িত্ব দিয়ে যায়, যেমন গতবার নির্বাচনে 21-এর নির্বাচনে আমাকে দেওয়া হয়েছিল। এবং তার জন্য ইলেকশন কমিশন যে আমাকে বসানোর জন্য আই ওয়াজ মানে মেইনলি টেকেন বাই সাম আদার ওপিনিয়ন। ওকে, আমাকে মনে করা হলো যে আমি হয়তো সেই দলের বা সেই মতের লোক নই, এবং সেটা হওয়ার জন্য যেটা হলো দুর্ভাগ্যজনকভাবে সেইখানেই সেই ঘটনাটা ঘটার জন্যই হয়তো আমার এই পরিণতি হয়েছিল। এবং এখানে কোনো অবভিয়াসলি কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা অনেক কিছু আছে যেখানে সেখানে ইলেকশন পিরিয়ডের কোনো যদি ঘটনা ঘটে সেখানে তাকে সেই ফ্রেমওয়ার্ক থেকে বাইরে রাখা হয়। কিন্তু অদ্ভুতভাবে এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে আমি আগেই আপনাকে বলেছি আই হ্যাভ গন ফ্রম পিলার টু পোস্ট, কিন্তু কোনোভাবে আমি সহযোগিতা পাইনি। আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি, কারণ ইলেকশন কমিশন যেদিন মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে গেল তারপর থেকে কিন্তু কেউ আমার একটি ফোনও মনে হয় ধরার প্রয়োজনীয়তা বোধ করলো না। তো এই সিস্টেম যতদিন না চেঞ্জ হবে, বিশেষ করে আমি অল ইন্ডিয়া সার্ভিসের অফিসার বলে আমার যতটুকু প্রোটেকশন বা শিল্ড আছে, এটা যদি কোনো সাধারণ কোনো অফিসার হতো তাহলে কিন্তু তার জীবনে মানে সেই দুনিয়াতে থাকতো কি না আমার সেটা মানে আই ক্যানট কমেন্ট অন দ্যাট। মানে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। এই সিস্টেমে চেঞ্জ হওয়া উচিত এবং সার্ভিস রুল অতি অবশ্যই চেঞ্জ হওয়া উচিত বলে আমার মনে হয়। আমি একদম সরাসরি বলছি যে ধরুন তৃণমূল কংগ্রেসের চক্ষুশূল হয়ে উঠলেন শীতলকুচির ঘটনার পরবর্তীকালে, এবং আপনাকে অবশ্যই নির্বাচন কমিশন চলে যাওয়ার পরে এক কলমের খোঁচায় আপনাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো, প্রত্যাশিত ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত ভারতবর্ষের ইতিহাসের অন্যতম শক্তিশালী পুরুষ এবং গোটা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় শক্তিশালী পুরুষ, সেই রাজপুরুষ তারাও আপনার পাশে এসে দাঁড়ালেন না। আবার সেই পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে আপনি এখন তার প্রার্থী। মানে আমি বৈপরীত্যটা বলছি যে একদিকে তৃণমূল কংগ্রেস আপনাকে কোণঠাসা করলো, মানে ভবিষ্যতে সিস্টেমের বিরুদ্ধে অজয় দেবগন বা মনোজ বাজপেয়ীর মতো বলিউডের ছবি হলে আপনার ভূমিকায় এরা অভিনয় করবেন, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে বলি হয়ে গেলেন। আর পরাক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রক আপনার মতো আইপিএস অফিসারের পাশে এসে দাঁড়ালো না। অবাক মনে হয় না? পারতেন তো তারা, আপনাকে তো তারা ইন্ডিয়ান ফরেন সার্ভিসে নিয়ে যেতে পারতেন, আপনারা তো আইপিএস অফিসারদের অনেক কভার এজেন্সিতে নিয়ে যেতে পারতেন, অনেক জায়গায় পাঠাতে পারতেন। এবং আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, আপনার মধ্যে সেই স্মার্টনেস আছে। তা আপনার মনে হয় না দুপক্ষই কথা রাখেনি? দেখুন, প্রথম যে টপিকটা উঠে এসছে এখানে একটা কথাই বলতে পারি যে আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল
তারপরে একটা এর জন্য আমি সরকারের থেকেও বেশি দায়ী করি, বা আমার যেটা মনে হয়েছে বা আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি, বিশেষ করে যে যদিও তৃণমূল কংগ্রেসের যারা জেলা প্রেসিডেন্ট ছিলেন বা অন্যান্য অনেক ব্যক্তিত্ব ছিল যাদের সাথে আমার খুব মানে ব্যক্তিগতভাবে, দেখুন ব্যক্তিগত রিলেশনটা ব্যক্তিগতই থাকে, খুব ভালো রিলেশন ছিল। তারা আমাকে যেটা বলেছেন যে এর জন্য 2-3 জন অফিসার দায়ী, তারা যেভাবে সরকারকে বুঝিয়েছেন, সেই যে কনসেপশন একটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেই জায়গা থেকে মনে হয় আমি এই 3 বছর চেষ্টা করেও বেরোতে পারিনি, এবং হয়তো জানি না ভবিষ্যতেও বেরোতে পারতাম কি না। এবং এটার জন্য আমি হয়তো চেষ্টা করেছি, কিন্তু আমি সেই অফিসারদের নাম নিতে চাই না, কারণ আমার কাছে তো কোনো ডিরেক্ট কিন্তু এভিডেন্স আমার নেই। আমার কৌতূহলী অনুসন্ধিৎসা যে জাগছে, আমার অনুসন্ধানে মন বলছে, তার মানে আপনি সেই সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকের কথা বলছেন, সেই সমস্ত আইপিএস অফিসারদের কথা বলছেন যারা তৃণমূল সুপ্রিমোর খুব ঘনিষ্ঠ। আপনি বলছেন সেই শীর্ষ পুলিশ কর্তারা সুপ্রিমোকে ভুল বুঝিয়েছেন আপনার সম্পর্কে। আমি শুধু একদম শীর্ষ স্তরেরও বলছি না, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার ওই সময় যিনি ইমিডিয়েট বস ছিলেন, ডিআইজি ছিলেন, উনি আমার আগে স্পটে গেছিলেন সেদিন। তখন তার আগে একটি বড় ঘটনা ঘটেছিল, কোনো ফোর্স ছিল না, মার্ডার হয়ে গেছিল। তা আমি বসে যখন ওই আনন্দ বর্মনের মারা যাওয়ার রিপোর্টটা লিখছিলাম, ইলেকশন কমিশনের কন্টিনিউয়াস গাইডলাইন আসছিল, উনি আমার ফোর্সটার যেটা এসপি রিজার্ভ ফোর্স থাকে ওনার নিয়ে চলে গেছিলেন। উনি অনেক আমার আগে স্পটে পৌঁছেছিলেন এবং ডিজির ডাইরেকশনে গেছিলেন। এখানে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। উনি যাওয়ার পরে উনি কিন্তু প্রথম বিবিসিকে ব্রিফ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এবং সেই ব্রিফিংটা আমি যা বলেছিলাম তার থেকে অনেক কিছু বেশি বলেছিলেন। কিন্তু আমি অন রেকর্ড সমস্ত ডকুমেন্টেশন হাতে নিয়ে ফ্রম আইসি, এসডিপিও বা অন্যান্য ডিএম তাদের লেভেলের যারা অফিসার থাকেন, এবং আমার যে রিপোর্টটা পরে সেদিন সাবমিটেড হয়েছিল সেখানে কিন্তু এসপিডিএম এর জয়েন্ট সাইন রিপোর্ট ছিল। ফলে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একই মত পোষণ করেই সেই রিপোর্টটা বানায়, বেসড অন দ্য গ্রাউন্ড লেভেল অফিসার্স। ডিআইজি সাহেব গিয়ে ওখানে ডিজিকে ইনপুট দিয়েছিলেন, ইলেকশন কমিশনকে ইনপুট দিয়েছিলেন, এডিজি ল অ্যান্ড অর্ডারকে ইনপুট দিয়েছিলেন, অবজারভারের রিপোর্ট ছিল। অদ্ভুতভাবে আমার ইমিডিয়েট বসকে কেউ কোনোদিন একটা কোশ্চেনও করেনি, এবং ওনার পুরো পার্টটা বা উনি যে ইন্টারভিউ দিয়েছিলেন, যার জন্য হয়তো আমার উপরে এত সকলের রাগ থাকতে পারে, অদ্ভুতভাবে হি ওয়াজ কমপ্লিটলি মিসিং ফ্রম দ্য স্পট। এবং সেটা যদি কোনোদিন কেউ খুঁজে বার করে দেখা যাবে এটা কেন মানে বাঙালি আইপিএস অফিসার মধ্যে আমি জানি, আমি যেহেতু অডিওভিজুয়াল মাধ্যমে কাজ করি, দেবাশিস ধরকে দেখতে সুন্দর বলেই কি চোখে পড়ে গেলেন? না না, সেটা নয়, হয়তো এটা আমার ব্যর্থতা, আমি ওইভাবে নিই না কোনো ব্যাপার, আমি বোঝাতে সক্ষম হইনি। হয়তো তিনি আমার থেকে অনেক স্মার্ট বেশি, উনি বোঝাতে সক্ষম হয়েছেন, আমি হইনি। আর সব থেকে বড় কথা আরও যেটা আপনি যেটা পরের পয়েন্টে এলেন, যে আপনি কেন মানে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক যার যিনি তার মন্ত্রী, এত পাওয়ারফুল মন্ত্রী, তিনি কেন পারলেন না। তারপরে আমি বিভিন্নভাবে শুনে এসেছি যে এটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের সার্ভিস রুলে কিছু বাধ্যবাধকতা আছে। তো সেই বাধ্যবাধকতা বারবার করে আমি যখনই কাউকে অ্যাপ্রোচ করেছি, কারণ আমি এই ক্যাডারেই থাকতে চাইনি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি বলেছি আমাকে জেএনকে দিয়ে দিন, আই ক্যান ফাইট উইথ দ্য টেরোরিস্ট, আমার কোনো ইয়ে নেই, আমি যদি তাতে গ্রেনেডে উড়ে যাই আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এই যে সার্ভিস রুলের যে পরিবর্তন হওয়া, এই যে ওয়ান নেশন ওয়ান পুলিশ বা যে আইনগুলো হওয়ার জন্য হয়তো তারা চেষ্টাও করেছেন, বিভিন্ন মানে স্টেটের ইনপুট নিয়েছেন, কিন্তু এত শক্তিশালী গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও সেটা পারেননি কেন? অবশ্যই লোকসভা এবং বিধানসভায় সেই সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার আছে, কিন্তু এই আইনটা কিন্তু পাশ করাতে কেউই সেভাবে উদ্যোগী হয়নি। 2022 সালেও আমি শুনেছিলাম যে উত্তরপ্রদেশের ইলেকশনের পরে, তার আগে প্রথমে শুনেছিলাম বলেছিল ওয়েট করো 22-এর ইলেকশনের পরে এটা পাস হয়ে যাবে। আমি বলছিলাম আপনি আমাকে অরুণাচলে পাঠিয়ে দিন, কি আমাকে জেএনকেতে দিয়ে দিন। মানে আইপিএস অফিসার হিসেবে মনে হয়েছিল যে কলমের খোঁচাতে পথ চলে যাওয়ার থেকেও সন্ত্রাসবাদীদের গ্রেনেডে মৃত্যু বোধহয় অনেক শ্রেয়। আমি পৃথিবীতে কাউকে ভয় করি না, আর মরতে দেখুন জন্মেছি যখন তো মরবো, আমি কোনো জিনিসকে আঁকড়ে কি করে বসে থাকবো? আমি মানে এর থেকে সম্মানের সাথে যে কোনো জিনিস করা ভালো। কিন্তু দেবাশিস, আমি যদি আপনাকে বলি আপনি আইপিএস অফিসার হিসেবে এই পশ্চিমবঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনি অযোগ্য,
তার কারণ আপনি তেলের ব্যবহার জানেন না। যখন শর্ট লেগেছিলেন আমি দেখেছি আপনি খুব কম তেল খেতেন রান্নায়, এবং আপনি বরাবরই শরীর চর্চা করেন, জিম যান, না, এখন কিন্তু কোনো আপনি তেলের ব্যবহারটা একদম জানেন না। কারণ পশ্চিমবাংলায় যারা সফল আইপিএস অফিসার তারা কি তেলের ব্যবহার খুব ভালো জানে। খাওয়ারে তারা কম তেল খায়, কিন্তু যেখানে তেল দেওয়ার তারা তেলটা ঠিক মতো দিতে পারেন। আমার মনে হয় আপনার আপনার কি এখন মনে হয় না যে এইটা আপনি শিখলেন না, খাওয়ারে শুধু কম তেল খেলেন, যেখানে তেল দেওয়ার কথা সেখানে দিতে পারলেন না? দেখুন, ইনবর্ন নেচার নিয়ে জন্মেছি, এটা তো জন্ম মানে উপরওয়ালা দিয়ে পাঠিয়েছে, নিজেকে পরিবর্তন করতে পারলাম না, সরি। আমি খুব রোমাঞ্চিত হতাম আপনি যদি বিভিন্ন জায়গায়, সেটা পাকিস্তান হোক বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, আইপিএস অফিসার হিসেবে আমাদের গোয়েন্দা বিভাগে জেমস বন্ডের মতো বিভিন্ন ঘটনা ঘটাতেন। বাঙালি হিসেবে গর্বিত হতো, সাংবাদিক হিসেবে হয়তো একটা দুটো কপিও পেয়ে যেতাম। কিন্তু আমি এতেও রোমাঞ্চিত যে 5 বছর বাদে যিনি একটি জেলায় নির্বাচন কমিশনের নির্দেশে এসপি, তিনি এবার বীরভূমের প্রার্থী। আপনি রোমাঞ্চিত? না, একেবারেই নয়। এই গত 3 বছর সত্যি ফ্র্যাঙ্কলি স্পিকিং জীবনের সমস্ত অনুভূতি বলতে পারেন চলে গেছে। আমার আনন্দে কোনো আনন্দ হয় না, কোনো দুঃখে কোনো বলতে পারেন কোনো রিয়াকশন হয় না। যে একটা মানুষ এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেলে একটা সময় পরে গিয়ে না সে পাথর হয়ে যায়। আমি হয়তো এই স্টেজটা পেরিয়ে চলে এসেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এখন টার্গেট ওরিয়েন্টেড। আমি জানি আমার কি আমি আর কতদিন বাঁচবো, তার মধ্যে কতদিন কাজ করতে পারবো। 15 থেকে 20 বছর আমি টার্গেট ফিক্স আপ করে নিয়েছি। আমার যা যা কাজ আছে হাতে, বেশিরভাগই সোশ্যাল ওয়েলফেয়ার এবং আধ্যাত্মিকতার উপরে বেস করে, এবং বেশ কিছু কাজ আছে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে টেকনোলজি, এগ্রিকালচার, অর্গানিক ফার্মিং, এসব নিয়ে আমি অনেক কিছু প্রজেক্টস রেডি করেছি। আমাকে এগুলোকে শেষ করে যেতে হবে। দিনে ঘুম থেকে উঠে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একটা কথাই বলি যে আমি মরার আগে যেন কয়েক কোটি লোকের ভালো করে দিয়ে যেতে পারি। আর আমি এখানে থাকতাম এবং পশ্চিমবঙ্গে যদি কয়েক লাখ যদি ছেলে মেয়ের চাকরি ব্যবস্থা করে দিয়ে যেতে পারি, আমার নিজের কিছু চাই না। খালি হাতে এসছি, খালি হাতে চলে যাব, দ্যাট সিম্পল। আমার একটাই উদ্দেশ্য, আগামী 15 বছরে বা 20 বছরে কাজ করব, তারপর যদি বেঁচে থাকি কমপ্লিটলি সব ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাব। এর মধ্যে কোনো দ্বিতীয় কোনো থটস নেই। এবার যে প্রশ্নটা করবো খুব ব্যক্তিগত, আপনি ইচ্ছে করলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন, যখন শর্ট লেগেছিলেন বা বিভিন্ন সময় আপনাকে তো আমি দেখেছি সাংবাদিক হিসেবে অত্যন্ত স্মার্ট, এরকম বাঙালি আইপিএস অফিসার কোথায় পাওয়া যায়? অনেক মহিলার ক্রাশ ছিলেন, এবং মহিলারাও আপনাদের খুব পছন্দ করতেন। এরকম সুদর্শন বাঙালি যুবক আইপিএস কে না পছন্দ করবে, পুরুষরাও পছন্দ করতেন বন্ধু হিসেবে। এখন কি তাহলে সম্পূর্ণ জীবনটা বদলে গেছে? এখন আমার জীবন শুধু ওই অর্জুনের লক্ষ্যভেদের কাছেই রয়ে গেছে, আর কিছুতে বাকি নেই। প্রার্থী হিসেবে কি মনে হচ্ছে, জিতবেন? দেখুন, মা তারা তো আমাকে টেনে নিয়ে গেছেন। কেউ বিশ্বাস করুক না করুক, আমি একটা কাউকে বলিনি, কোনো অ্যাপ্লিকেশন দিইনি, কিচ্ছু করিনি। জাস্ট 15 দিন আগে একটা কল এসছিল, তার মধ্যে সব কিছু ডিসাইডেড হয়ে গেছে। আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে আমি কিভাবে ইয়ে করব, বলছে ওটা তোমায় কোনো কিছু চিন্তা করতে হবে, আর ইউ রেডি ফর দ্যাট অর নট। তো আমার মনে হয়েছিল উনি যখন মা তারা আমাকে সেই সুযোগ দিয়েছেন, দেখুন উনি ভাগ্যের স্ক্রিপ্ট ওপরওয়ালা লিখে রাখেন। আমি তো একটা সামান্য জাস্ট ওই পথে চলছি। আশা করি মা এতদূর যখন নিয়ে এসছেন, বাকি কাজটা আমার ওই টার্গেটে উনি পৌঁছে দেবেন। এটা ফার্স্ট স্টেপ। এবার একদম মন থেকে বলুন তো, শীতলকুচির ঘটনা আপনার রাত্রেবেলায় দুঃস্বপ্নের মতো আপনার জীবনে আসে? দেখুন, শীতলকুচিতে যা ঘটেছিল তার জন্য এটা একটা পুরো একটা চেন অফ এভিডেন্স। সামান্য এরকম হয়নি যে ওরা এলো আর এরা ফায়ার করে দিল। কোনো মৃত্যু যারই হোক না কেন, আমার ফ্যামিলিতে হোক, আপনার ফ্যামিলিতে হোক, যাদের ফ্যামিলিতে ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। মায়ের কোল খালি হওয়া, বাবার হাতে সন্তানের দাহ করা বা দফন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো দিন কারো সাথে যেন না হয়। ইনস্পাইট অফ দ্যাট আমি একটা কথাই বলছি যে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজ করি, আমি বিবেকের দংশন সেটা আমাকে তাড়া করে বেড়ায়। যেখানে আমার 0.0001% কোনো ইনভলভমেন্ট ছিল না। ইভেন কি আমাদের কোনো পুলিশেরও, স্টেট পুলিশের কারোরই ছিল না। আমি এটা বলছি না যে এর কনাইভেন্স ছিল কি ও এখানে রোল প্লে করেছিল। পুরোটাই ঘটেছিল সেন্ট্রাল ফোর্সের সাথে, এবং ওদের সাথেই আলটিমেট পুরো টাসলটা হয়েছিল।
ফলে সেক্ষেত্রে যেখানে কিছু হয়নি, আমার একটা জিনিসই ইয়ে লাগতো যে মানে ওয়াই মি, মানে এই জিনিসটা আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। মানে আমি কি করলাম? আমি তো কাউকে একটা চড়ও মারিনি, একটা বাজে কথাও বলিনি, কেন? আমার শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের নির্দেশে সিস্টেমের বিরুদ্ধে লড়তে গিয়ে যে ঘটনা হলো, সেই ঘটনা যদি কোনোদিনও বলিউডে ছবি হয়, কাকে মনে হয় আপনার ভূমিকায়? অজয় দেবগন না মনোজ বাজপেয়ী, নাকি অন্য কেউ? দেখুন, আমার মনে হয় এটা একটা কোনো মানে সিঙ্গেল মুভিতে তো শেষ হবে না, ওয়েব সিরিজ করতে হবে, অসম্ভব পাওয়ারফুল কোনো অ্যাক্টরকে দিতে হবে, ঠিক আছে? তো এটা জীবনটা একটা অবশ্যই মানে জীবনে আমরা যা ঘটে অনেক সময় ডে ড্রিম করি, সেটা তো মানে ডেপিক্ট করতে গেলে এমন কোনো পাওয়ারফুল ক্যারেক্টারকে দিতে হবে। সে দেখুন, একটা নায়কোচিত ব্যাপার থাকতে গেলে তো অজয় দেবগনকে সিলেক্ট করতেই হবে সেক্ষেত্রে। জিতলে প্রতিশোধ নেবেন? না, আমি অবশ্যই প্রতিশোধেরতে বিশ্বাসই করি না, এবং এই 3 বছরের আমার লাইফের যে ট্রান্সফরমেশন, আমি যত বই পড়েছি, কোনো ভালো ধর্ম বা কোনো ভালো বই বা কোনো ভালো গুরু কোনোদিন প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেনি। আমার একটাই কাজ হচ্ছে, আমি বলেছি অর্জুনের লক্ষ্যভেদ, আমি যা টার্গেট নিয়েছি, ঈশ্বরের কাছে যা শপথ করেছি, আমার এই জীবনে এই টার্গেট ফুলফিল করে যেতে হবে, দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দেবাশিস ধরের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তা, এবার বীরভূমের প্রার্থী। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যান। কিন্তু জয় হোক পরাজয় হোক, আবার আপনার সঙ্গে বসছি, আপনার সঙ্গে আবার কথা বলবো। অবশ্যই সকলে ভালো থাকবেন, আমার তরফ থেকে ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন। ধন্যবাদ।